প্রিয় ভাই বোন, আজ তোমাদের সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধটি খুব সংক্ষিপ্ত আকারে অর্থাৎ মূল বিষয়বস্তু কী তোমাদের বোঝাবো, আর তার সাথে এমন দুটি বড় প্রশ্ন দেব যার মধ্যে একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে। তাহলে দেরি না করে আমি শুরু করছি আজকের আলোচনা। তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত শোনো আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বুঝে নাও। তোমরা ইতিমধ্যেই জানো সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধটি রচনা করেছেন স্বামী বিবেকানন্দ। এটি প্রকাশ পেয়েছে তার পরিব্রাজক নামক গ্রন্থে অর্থাৎ প্রবন্ধ গ্রন্থে। আর এটি একটা ভ্রমণ কাহিনী। তিনি যখন দ্বিতীয়বার ইউরোপ গিয়েছিলেন 1899 খ্রিস্টাব্দে, তো ইউরোপে যাত্রাকালে মাঝপথে যে সুয়েজ খাল, সেই সুয়েজ খালে 10 দিন আটক ছিল তাদের জাহাজ প্লেগের কারণে, কারণ মিশরে ছিল প্লেগ। তো আমি তোমাদের বোঝানোর জন্য এই সম্পূর্ণ বিষয়টি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। যে ভাগগুলো তোমাদের প্রথমে বলে দিই, তারপরে প্রত্যেক ভাগ একটু করে আলোচনা করব, তাহলে দেখবে তোমরা অনেকটা বুঝে গেছো। প্রথমে ভাগ্যের আলোচনায় প্রথমেই বলবো সুয়েজ খালের মুখে আমাদের স্বামীজির জাহাজের অবস্থান এবং হাঙর দেখার জন্য ভিড় করে থাকা। দ্বিতীয়তে আসবো ফৌজি ব্যক্তির হাঙর শিকারের চেষ্টা এবং হাঙর চলে যাওয়া। তৃতীয় কাহিনীতে আসবো সফলভাবে হাঙর শিকারের কাহিনী। তারপরে আসবো ভারতের সঙ্গে প্রাচীন যে বাণিজ্য বা বাণিজ্য পথ, সেই বিবরণ। আর তারপরে বিবরণ আসবো ইউরোপীয় দেশগুলির প্রতি ভারতীয় বাণিজ্য লক্ষ্মীর সদয়, অর্থাৎ কীভাবে ভারতের শ্রমজীবী মানুষের দ্বারা ইউরোপের মানুষের উন্নতি হলো, বাণিজ্য লক্ষ্মী তাদের প্রতি সদয় হলো। তারপরে আসবো ভারতের সঙ্গে ইউরোপের যে বাণিজ্য, অর্থাৎ এই সুয়েজ খাল, সুয়েজ খালটার প্রাচীন ইতিহাস, কিভাবে তৈরি হলো সুয়েজ খাল, এর গুরুত্ব কী। আর সবার শেষে আসবো, অর্থাৎ পাঠ্য বই যেটা আমাদের আছে, যে সুয়েজে জাহাজ পারাপারের ব্যবস্থা, মানে কিভাবে সুয়েজ খাল দিয়ে জাহাজ পারাপার করে সেই বিবরণ। যদি তোমরা মনে করো সম্পূর্ণ প্রবন্ধটি শুনবো, আমার আগের ভিডিওটা শুনতে পারো। আমি এবার যে ধাপগুলো বললাম একটা একটা করে তার সংক্ষিপ্ত বিবরণ আসছি, যেটা তোমরা শুনলে অবশ্যই প্রবন্ধটি ভালোভাবে বুঝতে পারবে। আমাদের লেখক স্বামীজি উনি লিখেছেন যে 14ই জুলাই রেড সি পার করলো তাদের জাহাজ এবং সেখানে 10 দিনের আটক হয়ে গেল। তো যেদিন তাদের 10 দিন হয়ে গেছে, অর্থাৎ ফাঁড়া কেটে গেছে, সেই দিনেতেই জাহাজ দেখবার জন্য একটা বিরাট ভিড় হলো। সেই জাহাজ দেখার জন্য জাহাজ থেকে হাঙর দেখবার জন্য একটা বিরাট ভিড় হলো। তো সেই ভিড়ের মধ্যেই ছিলেন আমাদের স্বামীজি এবং তার অন্যান্য সঙ্গী সাথীরা। প্রথমে তিনি দেখলেন যে এই বন্দর, অর্থাৎ সুয়েজ বন্দর, খুব সুন্দর বন্দর। এখানে মাছেরা ভেসে বেড়াচ্ছে, ছোট বড় অনেক মাছ। তবে হাঙর মিয়ারা একটু দূরে সরে গেছে, তাই তাকে দেখার কৌতূহল, কখন আসবে কখন আসবে, সকলের মধ্যেই কৌতূহল। তো তার মধ্যে দেখা গেল কি কিছু মাছ ইলিশ মাছের মতো দেখতে, যার নাম বনিটো, যাতায়াত করছে। আর আরও কিছুক্ষণ পর, মানে আধ ঘন্টা পর, পৌনে 1 ঘন্টা, অর্থাৎ 3 কোয়ার্টার, যেটা 45 মিনিট বলা হয়, তো তারপরেতে একটি হাঙর এলো 5-7 ইঞ্চি জল নিচে। তার সামনে দেখা গেল কিছু ছোট ছোট মাছ, যাকে তিনি বা সবাই বলে আর কি আরকাটি মাছ বা পাইলট ফিশ। আর সেই হাঙরের গায়ে যারা নৃত্য করছিল, অর্থাৎ লাফিয়ে বেড়াচ্ছিল, সেটা হাঙরচোষক। যে হাঙরচোষক হাত সুতোয় ধরা পড়েছিল, যেটা আমাদের স্বামীজি দেখলেন ওখানেতে।
এরপরে ফৌজি লোকটি, একজন ফৌজি ছিল, সেকেন্ড ক্লাসের ফৌজি, তার খুব উৎসাহ হাঙর ধরবে। তো তার জন্য তিনি যথারীতি জাহাজ খুঁজে খুঁজে একটা প্রকাণ্ড বড়শি জোগাড় করে ফেললেন। তাতে সেরখানেক মাংস বেঁধে দিলেন দড়ি দিয়ে। আচ্ছা, বড়শির জন্য যে সুতো, সেটা হচ্ছে একটা মোটা কাছি ছিল, তাতে ফতনা হিসাবে 4 হাত ওপরে একটি মস্ত কাঠ বেঁধে দিলেন। তারপর এই টোপসহ ফতনাসহ আমাদের এই যে বড়শি বাঁধা দড়িটি আর কি, সেটি জলেতে ফেলে দেওয়া হলো। কিছুক্ষণ ওয়েট করার পর, মানে জন অপেক্ষা করছে হাঙর কখন আসবে, তখন একটি হাঙর এলো, বাঘের মতো চাকা চাকা দাগ, নাম দেয়া হলো বাঘা। অর্থাৎ প্রথম হাঙর যে টোপটা গিলেছিল তার নাম হচ্ছে বাঘা। বাঘা আসতেই টোপটা নেড়েচেড়ে দেখতে দেখতে মুখে নিয়ে দেখলো, তারপর গিললো একটুখানি। তো মুখে নেওয়া মাত্রই 40-50 জন মিলে, তো 40-50 মিলে কী করলো, হাঙরটাকে টান দিল। টান দিতেই উল্টো উৎপত্তি, অর্থাৎ হাঙরটি আর কি বড়শির টোপটা মুখ থেকে ফসকে গেল, অর্থাৎ হাঙর পালালো। তো এইটি দেখে অনেকে হতাশ হলো। ফৌজি বললেন, নেহাত হতাশ হবার দরকার নাই, কারণ ওই দেখো বাঘার ঘা ঘেসে থ্যাবড়া মুখো আসছে। তো সত্যি করি তাই থ্যাবড়া মুখো বলে একটা হাঙর, নামটা এদের দেওয়া, ওর নাম লেখা থাকে না ওর গায়ে যে আমার নাম থ্যাবড়া মুখো। তো আমাদের এখানে এরা নামটা দিয়েছেন, স্বামীজি কিংবা ফৌজি, যাই হোক। তো থ্যাবড়া মুখো আসছে প্রকাণ্ড, ল্যাজে নেড়ে এলো। প্রথম হাঙরটার মতনই টোপটা নেড়ে চেড়ে দেখতে দেখতে ও টোপটা গিলল। কিন্তু ফৌজি বলে রেখেছিল, এবারে তোমরা টোপ গেলা মাত্রই টানবে না, একটু ওয়েট করবে, ও যখন চলে যাবে তখন তোমরা টানবে। অর্থাৎ কি, টোপটাকে ভালো করে গিলতে দাও। তো তাই হলো, সবাই তাই করলো। টোপ গিলল ভালো করে থ্যাবড়া মুখো। থ্যাবড়া মুখো যখন চলে যাবে সেই মুহূর্তেই টান পড়লো। আর আমাদের ফৌজি তখন সবাইকে বলছে, টান টান দে, টান রশি ধরে দে, টান। তো তুললো হাঙরকে একটু একটু করে। সামান্য যখন জল ছেড়ে উঠছে হাঙরটা, তখনই ওর পেট থেকে নাড়িভুড়ি বেরিয়ে এলো, যেটা যারা প্রহরী, সেই তাদের জাহাজটাকে পাহারা দিচ্ছিল দুজন আরব পুলিশ মাঝি, তাদেরকে দিয়ে নাড়িভুড়িগুলো কাটিয়ে নিলেন ফৌজি ব্যক্তি। তারপর ল্যাজেতে দড়ি বাঁধিয়ে দিলেন, দিয়ে টেনে তুললেন তিনি ওপরে। টেনে তোলা হতেই সেই হাঙর কত নড়াচড়া, কত ছটপট, তোর মাথায় মস্ত কড়ি কাঠ, যেটা ফতনা করা হয়েছিল, সেই কাঠ দিয়ে মাথাটা ঠুকে ঠুকে হাঙরটাকে মেরে দিল। এরা সবাই, মানে আমাদের ফৌজি ব্যক্তি মারলেন আর কি। তারপরে ফৌজি ব্যক্তি বা আরও কয়েকজন হাঙরটাকে পেট চিরল, পেট থেকে নাড়িভুড়ি বের করলো, অর্থাৎ হাঙরটাকে পিস পিস করে কাটলো, যাকে বলা হয়। তো কাটার পর যে দৃশ্যটা দেখা গেল, স্বামীজি বলছেন, এইসব দৃশ্য দেখে আমার সেদিন আর খাওয়া দাওয়া হলো না। আর মেয়েরা সুর করে বলেছিল, আহা কি নিষ্ঠুর, মেরো না। এই হচ্ছে হাঙর শিকার, সফল হাঙর শিকার। অর্থাৎ প্রথম হাঙরটা চলে গেলেও দ্বিতীয় হাঙর, থ্যাবড়ামুখো হাঙরটি ধরা পড়ল। তারপরে যে কাহিনীটা আছে, যেটা তোমাদের কাছে কঠিন বলে মনে হয়, আমি সহজ করে বোঝাবো, সেটা শোনো এবার। স্বামীজি এবার এই যে সুয়েজ খাল, তার গুরুত্ব দেখাচ্ছেন। অর্থাৎ ভারতের সঙ্গে ইউরোপে যে প্রাচীন বাণিজ্য, এবং যে বাণিজ্যের গুরুত্বটা এতটাই ছিল যে ওরা সুয়েজ খালটাকে কেটেছিল। এই এত লম্বা সুয়েজ খাল, 1000 কিমির মতো দৈর্ঘ্য, সেই সুয়েজ খালকে তখন কাটা হলো। ফরাসি স্থপতি ফার্ডিনান্ড লেসেপ্স, উনি সুয়েজ খালটা খনন করালেন কৃতদাসদের দ্বারা। এর ফলে কি হলো, ভূমধ্যসাগর আর লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপন হলো। অর্থাৎ ইউরোপ হয়ে ভারতের মধ্যে যে বাণিজ্য, এই বাণিজ্যের পথটা সহজ হয়ে গেল, যে কাহিনী আমি আগের ভিডিওতে খুব সুন্দর করে বিশ্লেষণ করেছি। তো দেখ, ভারতের সঙ্গে বাণিজ্য যেটা 1700 আগে পর্যন্ত ছিল, 1700 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত, সুতি কাপড়, পাট, তুলা, নীল, লাখা, চাল, হিরে, মতি সবই ভারত থেকে যেত ওখানেতে। অর্থাৎ বিরিয়ানি তৈরির অন্যান্য মশলা, অর্থাৎ এলাচ, মরিচ, লবঙ্গ, জায়ফল, এই যে বিষয়গুলো যেটা ভারতে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, এইগুলো ভারত থেকে ওদের দেশে যেত।
এবং এই বাণিজ্য দুটো প্রধান দ্বারা চলতো, একটা হচ্ছে স্থলপথে আফগানি এবং ইরান দেশ হয়ে, মানে আফগানিস্তান ইরান হয়ে, আর একটা হচ্ছে জলপথে লোহিত সাগর হয়ে। তো সেই সুয়েজ খাল হঠাৎ করে এইভাবে কাটা হয়নি। অনেক আগে, অর্থাৎ ইরান বিজয় করে সিকান্দার শাহ তার সেনাপতি নিয়ারকুসকে সিন্ধু নদের মোহনা থেকে সমুদ্রপথে রাস্তা দেখতে পাঠান। তো তিনি এসব দেখাশোনা করে প্রথমে খালটা কাটার ব্যবস্থা করেছিলেন, তারও আগে অনেকেই করেছিল। কিন্তু এই খালটি আগে যখন কাটা হচ্ছিল তখন আধুনিক যে স্থাপত্য, অর্থাৎ দুদিকে ঢালাই হোক যাই হোক একটা, কারণ মরুভূমির মধ্যে খালটি গেছে, আর মরুভূমি মানে বালি, বারবার বালিতে খালের যে খাত ভরাট হয়ে যেত, তো যেটা বর্তমানে আর নেই, মানে ভরাট হয় না আর কি, যার জন্য দুদিকে ঢালাই করে দেওয়া হয়েছে যাতে না বালি ধাস খেয়ে ওই জলে পড়ে। তো আগে এটা করা হতো না, তাই বিরাট সমস্যা হতো, কারণ এটা প্রচুর খরচ। পরবর্তীকালে ফার্ডিনান্ড লেসেপ্স ফরাসিদের অর্থে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছে, এই খালটি খনন করেছিলেন। তো যাই হোক, আমাদের স্বামীজি বলছেন এই যে ভারতীয়রা, ভারতের শ্রমজীবী মানুষেরা, যাদেরকে ইউরোপের নেটিভ বলে, তো তারা এই ভারতের সঙ্গে, মানে ইউরোপের আর কি, এই ভারতের সঙ্গে বাণিজ্য করে, অর্থাৎ এই ভারতীয় শ্রমজীবীদের শ্রম নিয়ে তারা বড়লোক হয়ে গেছে। কীভাবে না, ভারতের শ্রমজীবীরা এত কিছু উৎপন্ন করছে, সেই উৎপন্ন পণ্যগুলি ওরা নিজে মার্কেটে বিক্রি করছে প্রচুর দামে এবং ওরা লাভবান হচ্ছে, কিন্তু শ্রমজীবীদের তারা ভালো বেতন দেয় না, অর্থাৎ শ্রমের মূল্য তারা দেয় না। এই নিয়ে তিনি স্বামীজি একটু সমালোচনা করেছেন একটুখানি। তো স্বামীজি আসছেন এই সুয়েজ খালটি নির্মাণের পর শেষের দিকে, একবারে শেষের দিকে তোমরা দেখতে পাবে কিভাবে জাহাজ পারাপার হয়, অর্থাৎ আমি শেষ অংশটা বলছি এবার, জাহাজ পারাপারটা কী করে হয়। তো জাহাজ পারাপারের জন্য তিনি বলছেন বর্তমানে যেমন রেল স্টেশন আছে সব, যেটা সিঙ্গেল লাইন বলা হয় রেলের, একটি ট্রেন আসবে একটি ট্রেন যাবে, সেরকম করেই ওখানেও তাই জাহাজ যাতায়াত করে। এবং যেখানে স্টেশন, রেল লাইনের স্টেশন হয়, সেখানে যেমন চওড়া থাকে, ট্রেন দাঁড়াতে পারে, আবার অন্য ট্রেন আসবে বেরিয়ে চলে যাবে, তারপরে ট্রেন বেরিয়ে যাবে, ওখানে সেরকমই সুয়েজ খালটাও তাই। ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত যে লম্বা একটা দীর্ঘ পথ, সুয়েজ পথটা, মাঝে স্টেশন করে দেওয়া হয়েছে এরকম, জাহাজের থামার জায়গা, অর্থাৎ দূর থেকে যে জাহাজটি আসছে অপর স্টেশন থেকে, যতক্ষণ এই স্টেশনটা পার করছে ততক্ষণ এই স্টেশনে জাহাজকে অনুমতি দেওয়া হবে না যাবার জন্য। আর এই যে সুয়েজ খালটা বর্তমানে তদারকি করা হয় বা কাটা হয়েছে এত বিপুল খরচ দিয়ে, আমাদের স্বামীজি বলছেন এই সুয়েজের যে কর্তৃত্ব সেটা ফরাসিদের হাতে, যদিও ইংরেজরাই সবচেয়ে বেশি শেয়ার কিনে রেখেছে। এটা হচ্ছে রাজনৈতিক মীমাংসা, হচ্ছে এই হচ্ছে কাহিনী আমাদের সুয়েজ খাল হাঙর শিকারের মূল বিষয়বস্তু। এরপর আসবো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের জন্য। এই প্রবন্ধের ছোট প্রশ্ন আলোচনা এই বিষয়ে আলাদা ভিডিও তৈরি করে দেবো। আবার বড় প্রশ্নটা আমি বলি, যেটা অবশ্যই ফাইনালে তোমাদের জন্য আসবে, সেটি হচ্ছে স্বামীজি লিখছেন একটা জায়গায় যে তোমাদের প্রণাম করি, অর্থাৎ ভারতের যে চিরপদদলিত শ্রমজীবী তোমাদের প্রণাম করি। এখানে প্রশ্নটা আসতে পারে এই চিরপদদলিত শ্রমজীবীদের সম্পর্কে স্বামীজির মনোভাব, কিংবা যদি ঘুরিয়ে প্রশ্ন হয় হে ভারতের শ্রমজীবী, বা যদি প্রশ্ন হয় ভারতের সঙ্গে বাণিজ্য যে হয় ইউরোপের, সেই ইউরোপের সঙ্গে বাণিজ্যের যে প্রধান কারিগর যারা, তাদের প্রতি স্বামীজি কী সম্মান প্রদর্শন করেছেন, এ বিষয়ে সংক্ষিপ্ত মতামত, অর্থাৎ এই শ্রমজীবীদের কৃতিত্ব, এ নিয়ে একটা প্রশ্ন, লাইন যাই পড়ুক এই ধরনের একটা প্রশ্ন থাকবে। আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটি হলো যে সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধে হাঙর শিকারের যে বর্ণনা, এবার ডাইরেক্ট এরকম প্রশ্ন হতে পারে কিংবা লাইন তুলে আসতে পারে। তো এই দুটি বিষয়, অর্থাৎ হাঙর শিকারের বিবরণটা আর ওই সামান্য বাণিজ্যটা উল্লেখ করে শ্রমজীবীদের যে কৃতিত্ব, অর্থাৎ তোমাদের প্রণাম করি, এই যে একটা লাইন আছে, শ্রমজীবীদের যে তিনি প্রণাম করছেন, এই নিয়েই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। তো এই দুটি প্রশ্ন আমি সবার শেষে বললাম, এই দুটি প্রশ্ন তোমরা করতে পারো পরীক্ষার জন্য, আশা করি তোমরা সুফল লাভ করবে। তো পরবর্তী ভিডিওতে এরকম করে মূল বিষয়বস্তু আলোচনা করব। আর কেমন লাগলো কমেন্টের বক্সে জানাবে, কমেন্ট বক্সে।